বাদশাহ নামদার, হুমায়ুন আহমেদ, পর্ব ৫। শাহী ফরমান জারি হয়েছে। সম্রাট হুমায়ুন শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন। শের খাঁকে বন্দি অবস্থায় দিল্লি আনা হবে। সেই উপলক্ষে মাসব্যাপী উৎসব। উৎসবের নাম ঠিক হয়েছে শের খাতেমুন, যার অর্থ শেরের শেষ। শের খাঁকে বন্দি করতে কতদিন লাগবে এটা বোঝা যাচ্ছে না। সে সরাসরি সম্মুখ সমরে আসে না, চোরা গোপ্তা হামলা করে। তার যুদ্ধ কাপুরুষের যুদ্ধ। মোগল বাহিনী কাপুরুষ যুদ্ধে অভ্যস্ত না বলেই সমস্যা। সম্রাট বাংলা মুলুক কখনো দেখেননি। শের খাঁকে পরাস্ত করে তিনি বাংলা মুলুকে কিছুদিন বাস করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলা মুলুকের বর্ষার অনেক গল্প শুনেছেন। সেই বর্ষা দেখবেন। বর্ষায় সেখানকার সব নদী নাকি সমুদ্রের মতো হয়ে যায়। এ কুল থেকে আরেক কুল দেখা যায় না। তার নদী দেখার শখ আছে। বাংলা মুলুকের হিজড়ারা নাকি নৃত্য গীতে বিশেষ পারদর্শী। তাদের নৃত্য গীত সাধারণ নৃত্য গীতের চেয়ে আলাদা। কতটা আলাদা সেটাও সম্রাটের দেখার ইচ্ছা। লেখকের পাদটীকা। সম্রাটের ভাই আসকারি মির্জা বঙ্গ বিজয়ের পর সম্রাটের কাছে উপহার হিসেবে কয়েকজন হিজড়া চেয়েছিলেন। মোগল সম্রাটদের যুদ্ধযাত্রা বিশাল ব্যাপার। চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। যুদ্ধযাত্রার খরচ হিসেবে আমিররা সঞ্চিত ধনরত্ন জমা দিতে শুরু করলেন। শুধু ধনরত্ন না, তাদেরকে ঘোড়াও দিতে বলা হলো। যে ১,০০০ই আমির সে দেবে ১,০০০ ঘোড়া, ৫,০০০ই আমির দেবে ৫,০০০ ঘোড়া। করদ রাজ্যের রাজাদের বাধ্যতামূলকভাবে সৈন্য এবং স্বর্ণ মুদ্রা পাঠাতে হলো। যুদ্ধযাত্রার জন্য একটা বর্গা তাঁবু রওনা হয়ে গেছে। বর্গা তাঁবুতে একসঙ্গে ১০,০০০ মানুষ দাঁড়াতে পারে। এই তাঁবু খাটাতে ১,০০০ তাঁবুর কারিগরকে ৭ দিন খাটতে হয়। সম্রাটের জন্য যাচ্ছে ডুরসানা মঞ্জেল তাঁবু। এটি দোতলা। উপরের তলায় সম্রাট নামাজ পড়বেন, নিচ তলায় বেগমরা থাকবেন। সম্রাট রাতে ঘুমাবেন চৌবিল রৌতি তাঁবুতে। এই তাঁবুর চালের নিচে খসখসের সিলিং দেয়া, নিচেও থাকে খসখস। খসখসের উপর কিংখাব ও মলমল। তাঁবু খাটাবার দড়ি রেশমের। সম্রাট হুমায়ুন আনন্দের সঙ্গে যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করতে লাগলেন। তার আনন্দ কিছু বাধাগ্রস্ত হল বৈরাম খাঁর কারণে। বৈরাম খাঁ বললেন, দিল্লি ত্যাগ করা মোটেই ঠিক হবে না। সম্রাট বললেন, সমস্যা কি? বৈরাম খাঁ বললেন, সমস্যা আপনার ৩ ভাই। আপনার অনুপস্থিতিতে তারা দিল্লির সিংহাসন দখলের চেষ্টা চালাবে। হুমায়ুন বললেন, আমি আমার ভাইদের নিজের প্রাণের মতোই ভালোবাসি। তারা ৩ জনেই আমার সঙ্গে যুদ্ধযাত্রা করবে। তারা আপনার সঙ্গে যুদ্ধযাত্রা করবে না। তুমি আমার সঙ্গে বাজি রাখতে চাও? সম্রাটের সঙ্গে বাজি রাখার স্পর্ধা এই নফরের নেই। আমার এই ৩ ভাইয়ের কারণেই কি তুমি যুদ্ধযাত্রা করতে চাচ্ছ না, নাকি আরো কারণ আছে? বাংলা মুলুকে বর্ষা এসে যাবে। মোগল সেনাবাহিনী বর্ষার সঙ্গে পরিচিত না। এখন পরিচয় হবে, আমিও পরিচিত হব। কলম থেকে খবর দাও,
আমি 3 ভাইকে পত্র লিখব, এখনই লিখব। সম্রাট পত্র লিখলেন, 3 জনকে আলাদা আলাদা চিঠি। মির্জা কামরানকে লেখা চিঠির নমুনা। আমার প্রাণপ্রিয় ভাতা কামরান মির্জা, আমার হৃদয়ের পাখি, বাগিচার সৌরভময় গোলাপ। প্রিয় ভ্রাতা, বাংলা মুলুকের শের খাঁ নামের দুষ্টকে শায়েস্তা করতে বিশাল মোগল বাহিনী অতি শীঘ্র যাত্রা শুরু করবে। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে লাহোর থেকে চলে এসো, বড় ভাইয়ের দক্ষিণ বাহু হও। আমরা 3 ভাই পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি, যেমন করেছিলেন জুলকার লাইন। লেখকের পাদুটিকা। এখানে জুলকার লাইন বলতে আলেকজান্ডার দি গ্রেটকে বোঝানো হয়েছে। আমার বহরের সঙ্গে তোমার অতি আদরের ভগ্নী গুলবদন থাকবে। সে তোমার সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। প্রিয় ভ্রাতা, তোমার প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে আমি একটি নীলা এবং একটি পোখরাজ পাঠালাম। তুমি রত্ন দুটিকে প্রতিদিন দুগ্ধ স্নান করাবে, এর অন্যথা হলে রত্নের ঔজ্জ্বল্য নষ্ট হবে। এখন তাৎক্ষণিকভাবে তোমার উদ্দেশ্যে রচিত পঞ্চপদী। কামরান, চন্দ্র প্রস্ফুটিত তার 2 নয়ন, হৃদয় আর্দ্র আবেগে, যার কেন্দ্রে তার ভাই মির্জা হুমায়ুন। কামরান মির্জা পত্রের জবাব দিলেন না। তার দরবারের এক আমিরকে সম্রাটের কাছে পাঠালেন। আমির সম্রাট হুমায়ুনকে জানালেন 5টি কারণে কামরান মির্জা তার সঙ্গে যেতে পারছেন না। 1, তিনি অসুস্থ, পেটের পীড়ায় ভুগছেন। 2, তার প্রধান গণক গণনা করে পেয়েছেন যুদ্ধযাত্রায় তার প্রাণ নাশের সম্ভাবনা। 3, লাহোর অরক্ষিত রেখে রওনা হওয়ার অর্থ শত্রুর হাতে লাহোর তুলে দেওয়া। 4, স্বপ্নে তিনি তার পিতা সম্রাট বাবরকে দেখেছেন। সম্রাট বাবর তাকে লাহোর ছেড়ে যেতে নিষেধ করেছেন। এবং 5, তার প্রিয় ঘোড়া লালি মারা গিয়েছে। তিনি ভালো ঘোড়ার সন্ধানে আছেন। শিক্ষিত এবং পরিচিত ঘোড়া ছাড়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়া যায় না। সম্রাট হুমায়ুন আমিরকে বললেন, আমার ভাই কামরান মির্জা আমার সঙ্গে না যাওয়ার 5টি কারণ উল্লেখ করেছে। একটি কারণই যথেষ্ট ছিল। 5টি কারণের একটিতে সে আমার মহান পিতাকে টেনে এনেছে, তার প্রয়োজন ছিল না। আপনি আমার ভাইকে বলবেন, যা ঘটবে আল্লাহ পাকের হুকুমেই ঘটবে। আমি কামরান মির্জার জন্য একটি শিক্ষিত আরবি ঘোড়া আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। পেটের পীড়া একটি নোংরা ব্যাধি, আমি দ্রুত আরোগ্য কামনা করছি। সম্রাটের নির্দেশে আমিরকে এক প্রস্থ পোশাক, একটি রত্নখচিত তরবারি, 10টা আশরাফি দেওয়া হলো। ভাইয়ের পাঠানো দূতের প্রতি সম্মান দেখানো হলো। এই আমিরের নাম মীর হামজা। মীর হামজা লাহোর ফিরছেন। তার সঙ্গে 20 জন অশ্বারোহীর একটি ক্ষুদ্র দল, রসদ বহনকারী একটি ঘোড়ার গাড়ি। এই গাড়ির সঙ্গেই কামরান মির্জাকে দেওয়া সম্রাট হুমায়ুনের আরবি ঘোড়া বাঁধা। ঘোড়ার রং সাদা। তার নাম ফাতিন। ফাতিন শব্দের অর্থ সুন্দর। 20 ক্রোশ অতিক্রম করার পর মির্জা হামজাকে থামতে হলো। অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে বৈরাম খাঁ দাঁড়িয়ে আছেন। বৈরাম খাঁ বললেন, সম্মানিত আমির মীর হামজা, আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। মীর হামজা বললেন, অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে একান্তে কথা? আমরা দুজনে দূরে সরে যাব, একান্ত কথা সেখানেই হবে।
আপনি আপনার বাহিনী নিয়ে এসেছেন কেন? বৈরাম খাঁ হাসতে হাসতে বললেন, গাধার ব্যাপারী সঙ্গে গাধা নিয়ে চলাফেরা করে। গাধাগুলি হচ্ছে তার শোভা। একজন সেনাপতির শোভা তার সৈন্যবাহিনী। আমি আপনার সঙ্গে একান্তে কথা বলবো না। যা বলতে চান এখানে বলুন। আমার সম্রাটের সঙ্গে আপনার কথা হয়েছে। সম্রাটকে আপনার কেমন মনে হয়েছে? তিনি ভীতু প্রকৃতির মানুষ। ভীতু? হ্যাঁ, ভীতু। ভীতু বলেই ভাইকে খুশি রাখার চেষ্টা করছেন। ভাতৃস্নেহ তো হতে পারে। সম্রাটদের ভাতৃস্নেহ থাকে না, ভাতৃ ভীতি থাকে। সম্রাট হুমায়ুন যুদ্ধযাত্রার পর কি কামরান মির্জা নিজেকে দিল্লির সম্রাট ঘোষণা করবেন? সেটা উনি ভালো বলতে পারবেন। আমি অন্তর্যামী না। আমি এই তথ্য বিশেষভাবে জানতে চাচ্ছি। সম্রাটের অমঙ্গল আশঙ্কায় আমি অস্থির। মীর হামজা বললেন, আপনাকে আগেই বলেছি আমি অন্তর্যামী না। কামরান মির্জার পরিকল্পনা আমি জানি না। বৈরাম খাঁ বললেন, আমি কামরান মির্জার পরিকল্পনা আজ করতে পারছি। আপনি এই খবর কামরান মির্জাকে জানাবেন। অবশ্যই জানানো হবে। বৈরাম খাঁ বললেন, আপনাকে মুখে কিছু জানাতে হবে না। আমি এমন ব্যবস্থা করব যে আপনি লাহোরে উপস্থিত হওয়া মাত্র কামরান মির্জা যা বোঝার বুঝে নেবেন। কি ব্যবস্থা করবেন? আপনার জন্য একটি গাধা সংগ্রহ করা হয়েছে। আপনি গাধার পিঠে চড়ে লাহোরে যাবেন। নগ্ন অবস্থায় যাবেন। আপনি উন্মাদের মতো কথা বলছেন। হতে পারে। আপনার সঙ্গের অশ্বারোহীরা আমার সেনাবাহিনীতে যোগ দেবে। এরা ভাড়াটিয়া সৈন্য। দল ত্যাগে তাদের কখনো সমস্যা হয় না। সম্রাট হুমায়ুনের কানে এই খবর পৌঁছানোর পরিণাম হবে ভয়াবহ। তার কানে এই খবর আমি পৌঁছাবো। তাকে বলবো, মীর হামজা লাহোরের পথে রওনা হওয়ার পর একদল ডাকাতের হাতে পড়ে। ডাকাতরা তার সব লুঠে নিয়ে তাকে নগ্ন করে গাধার পিঠে তুলে দেয়। সম্রাট এই খবরে আমোদ পাবেন। তিনি আমোদ পছন্দ করেন। মীর হামজাকে সত্যি সত্যি নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হলো। ফজরের নামাজের পরপরই সম্রাট হুমায়ুনের বিশাল বাহিনী বঙ্গদেশের দিকে যাত্রা শুরু করলো। তারিখ 27 জুলাই 1537 খ্রিস্টাব্দ। সম্রাট আনন্দিত, কারণ তার দুই ভাই হিন্দাল মির্জা এবং আশকারি মির্জা তার সঙ্গে আছে। যাত্রার সময় আশ্চর্য এক ঘটনাও ঘটেছে। দুটি কবুতর সম্রাটের মাথার উপর চক্রাকারে ঘুরেছে। এটি অতি শুভ লক্ষণের একটি। অগ্রগামী দলে আছে অশ্বারোহী বাহিনী, তার পেছনেই পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী চলছে হস্তি যুথের সঙ্গে। হাতির সংখ্যা 800। সেনাদল কোথাও না থেমে আসর পর্যন্ত এক নাগারে চলবে। আসরের সময় বিশ্রাম এবং আহারের জন্য থামা হবে। পরদিন আবারও ফজরের নামাজের পর যাত্রা শুরু হবে। যুদ্ধযাত্রার সময় সম্রাট একবেলা আহার করে। প্রথম যাত্রা বিরতিতে সম্রাটকে যে খাবার দেওয়া হয়েছিল তার বর্ণনা দেয়া যেতে পারে। পোলাও 5 ধরনের, রুটি 7 প্রকারের, পাখির মাংস, কিসমিসের রসে ভেজানো পাখি ঘিতে ভেজে দেওয়া। পাখিদের মধ্যে আছে হরিয়াল, বনমোরগ, বিশেষ শ্রেণীর ময়ূর। ভেড়ার মাংস, আস্ত ভেড়ার রোস্ট, বাছুরের মাংস,
কাবাব, পাহাড়ি ছাগের মাংস, আস্ত রোস্ট সম্রাটের বিশেষ পছন্দের খাবার, ফল, শরবত, মিষ্টান্ন। সম্রাট হুমায়ুন এবং তার পরিবারের জন্য যুদ্ধকালীন বাবুর্চির সংখ্যা ছিল 1000। প্রধান বাবুর্চি নকি খান নতুন নতুন খাবার উদ্ভাবন করতেন। তার উদ্ভাবিত একটি খাবার পুরানো ঢাকার কিছু রেস্তোরাঁয় এখনো পাওয়া যায়। খাবারের নাম গ্লাসি। গ্লাসির রেসিপি মোগল আমলের দেওয়া হলো। পাতলা স্লাইস করে কাটা খাসির মাংস সজারুর কাঁটা, বিকল্প খেজুরের কাঁটা দিয়ে কেঁচতে হবে। কেঁচানো মাংসে দিতে হবে কিশমিশের রস, পোস্ত দানা বাটা, পেস্তা বাটা, শাহি জিরা বাটা, আদার রস, পেঁয়াজের রস, রসুনের রস, দই, দুধ এবং গম বাটা, পরিমাণ মতো লবণ। এতে যুক্ত হবে জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া, দারুচিনি গুঁড়া। সব ভালো মতো মেখে মাটির হাঁড়িতে রেখে ঢাকনা লাগিয়ে দিতে হবে। মাটির হাঁড়ি সারাদিন রোদে থাকবে। খাবার পরিবেশনের আগে আগে অল্প আঁচে মাংসের টুকরা মহিষের দুধের ঘিতে ভৈষা ঘি ভাজতে হবে। বঙ্গদেশের দিকে যাত্রার সময় তার রসদখানায় মহিষের দুধের ঘি ছিল 10 মণ এবং গরুর দুধের ঘি ছিল 30 মণ। সৈন্যদের খাবার ছিল 1 ঘটি দুধ, জবের রুটি, 1 পোয়া ছাতু, মাংস এবং পেঁয়াজ। যাত্রা বিরতির প্রথম রাত্রি। হুমায়ুন এশার নামাজ শেষ করে তার জন্য খাটানো 54 রৌতি তাঁবুতে গেছেন। গান বাজনা শুনে আফিং খেয়ে ঘুমাবেন। তার নিজস্ব ভৃত্য জওহর আফতাবচি তাকে জানালো শের খাঁ তার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। উপহারের মধ্যে আছে 3 জন অতি রূপবতী বাঙালি মুলুকের তরুণী এবং 7 জন হিজড়া। উপহারের সঙ্গে একটি পত্রও আছে। সম্রাট পত্র পাঠ করলেন। শের খাঁ লিখেছেন, দিল্লীশ্বর সম্রাট হুমায়ুন, আপনি অধম তুচ্ছাতি তুচ্ছ শের খাঁকে শায়েস্তা করতে যাচ্ছেন। আমি আপনার দাসানুদাস। আমার কারণে এই তীব্র গরমে আপনার কষ্ট হচ্ছে, এটা আমি নিতেই পারছি না। আপনি দিল্লিতে ফিরে যান। আপনাকে চুনার দুর্গ আমি দিয়ে দিচ্ছি। কিছু উপহার পাঠালাম। আমি জানি উপহার আপনার পছন্দ হবে। ইতি অধম শের খাঁ ফরিদ। চিঠিতে কাজ হলো। সম্রাট নির্দেশ দিলেন, একদিন বিশ্রামের পর মূল সেনাবাহিনী দিল্লি ফেরত যাবে। ডেকে পাঠানো হবে শের খাঁকে। চুনার দুর্গের দখল নেওয়ার জন্য রুমি খাঁকে পাঠানো হবে। রুমি খাঁর নেতৃত্বে থাকবে বেশ কিছু কামান এবং 200 কামানচি। কামানের প্রয়োজন হবে না, তারপরও থাকলো। ফজরের নামাজের পর দিল্লি যাত্রা শুরু হবে। নামাজের পর পর হুমায়ুন ঘোষণা করলেন, চুনার দুর্গ হস্তান্তর প্রক্রিয়ায় তিনি উপস্থিত থাকতে চান। কাজেই যুদ্ধযাত্রা অব্যাহত থাকবে। সম্রাটের খামখেয়ালির সঙ্গে তাঁর সেনাপতি এবং আমিররা পরিচিত। কেউ অবাক হলেন না। চুনার দুর্গের অধিনায়ক শের খাঁর পুত্র কুতুব খাঁ। চুনার দুর্গে পৌঁছাতে হুমায়ুনের 4 মাস সময় লাগল। তিনি নভেম্বরে পৌঁছালেন। আরামদায়ক আবহাওয়ায় হুমায়ুন প্রসন্ন। ভেষজ বিদ্যার উপর কিছু দুর্লভ বই তার কাছে এসেছে। বইয়ে বর্ণিত গাছের গুণাগুণ পরীক্ষার বাসনায় তিনি অস্থির। দুর্গ দখলের পর
পরীক্ষা নিরীক্ষা পর্ব শুরু করবেন। দুর্গের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য কুতুব খাঁর কাছে দূত গেল। কুতুব খাঁ বললেন, সম্রাট স্বয়ং উপস্থিত হলেই দুর্গ তার হাতে তুলে দেওয়া হবে। সম্রাটের দূত বললেন, সামান্য দুর্গ দখলের জন্য হিন্দুস্তানের অধিপতির আশা শোভা পায় না। কুতুব খাঁ বললেন, হিন্দুস্তানের অধিপতিকে অনেক তুচ্ছ কাজ কিন্তু করতে হয়। শব্দ করে তিনি বায়ু ত্যাগ করেন, আপনি হয়তো শোনেন না। আপনার অধ্যত্বমূলক আচরণের সমুচিত জবাব দেওয়া হবে। শুনে খুশি হলাম, আফগানরা সমুচিত জবাব ভালোবাসে। আপনি যে নোংরা কথাগুলি বলেছেন আমি নিজে সম্রাটকে তা জানাবো। সেই সুযোগ আপনি পাবেন না। এই কথার অর্থ কি? আপনাকে বাধ্য করা হবে সম্রাটকে একটা পত্র পাঠাতে। সেই পত্রে আপনি বিনয়ের সঙ্গে লিখবেন যে আপনি স্বেচ্ছায় দল ত্যাগ করে আমার সঙ্গে যোগ দিয়েছেন। জীবন থাকতে এ ধরনের চিঠি আমি লিখব না। জীবন থাকা অবস্থায় আপনি লিখবেন। আমার নির্দেশে আপনাকে খোঁজা করানো হবে। খোঁজা করার প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই আপনি চিঠি লিখতে রাজি হবেন। সম্রাট হুমায়ুন তার দূতের কাছ থেকে একটি চিঠি পেলেন। চিঠিতে জানলেন এই আমির দল ত্যাগ করেছে। তার শক্তি ও সামর্থ্য সে ব্যয় করবে আফগানদের জন্য। হতভম্ব সম্রাট রুমি খাঁকে দুর্গ দখলের নির্দেশ দিলেন। রুমি খাঁ কামান দাগতে শুরু করলেন। এর উত্তরে কুতুব খাঁর দুর্গের ভেতর থেকে কামানের গোলা বৃষ্টির মতো পড়তে শুরু করল। কুতুব খাঁর কামানগুলি ছোট, তবে তাদের নিশানা অব্যর্থ। রুমি খাঁকে পেছনে হটতে হলো। মোগল সৈন্যরা দুর্গ অবরোধ করে 5 মাস বসে রইল। দুর্গ দখল করতে পারল না। এর মধ্যে শুরু হলো বঙ্গের বিখ্যাত বৃষ্টি।